सुप्रभात। कैसे हो तुम लोग? माँ काली की कृपा से जहाँ भी हो अच्छे हो, स्वस्थ हो। माँ के सामने यही भरपूर कामना है कि माँ जैसे भी रखो, स्वस्थ रखो, सेफ रखो। सुख दुख, हारना जीतना, कुछ पाना कुछ खोना, कुछ ना पाना, यही सब कुछ लेके है ज़िंदगी। ज़िंदगी स्वस्थ रहेगा तो लड़ सकूंगी, कुछ पाने का आनंद ले सकूंगी। ठीक है ना? সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। একটু মজা করলাম। দুঃখ কষ্ট আনন্দ অভিমান সব কিছু জানানোর জায়গা এই একটাই এখন হয়ে গেছে শ্রাবণী। তাই একটু বাঙালিপোনা ছেড়ে একটু হিন্দিপোনা করার ইচ্ছা হলো। আর এই পোকাগুলোর উপদ্রবে আমি বলছি, মাগো এই পোকা তুমি চলে যাবে, তুমি বাপের বাড়ি ঘুরে চলে যাবে, এই পোকাগুলোকেও সঙ্গে করে নিয়ে চলে যাও মা। এই নাকে ঢুকছে, কানে ঢুকছে, জামা কাপড়ের মধ্যে ঢুকছে, একটু লাইট জ্বালার জো নেই, একটু লাইট জ্বালার জো নেই। তুমি একটু লাইট জ্বালবে মানে কি বলবো, সকালবেলায় ঝাঁট দিয়েছি, বৌদি আসার আগে ঝাঁট দিয়েছি, মানে আমার বাড়িটা যে আমার তাকাতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে যেন মনে হয় ওরাই বাস করবে, ওদেরই বাড়ি, ওরাই বাস করবে। আমি বোধহয় উটকো এসেছি, আমাকে বোধহয় দয়া করে বাস করতে দিয়েছি। ওরে বাপরে, আর মরেও যায় জানো পোকাগুলো, লাইটে এসে মরে যায়। ক্ষণিকের জীবন দেখো, মানুষ আলো পেলে বাঁচে, এরা আলো পেলে মরে যায়। জি যাকগে বাবা, সব পোকাগুলো একটুখানি আজকে ঝাঁটা দেবো না ভাবলাম দেয়ালগুলোতে, মানে দেয়ালেতে, কিন্তু লাইটের তলাটা এত পোকা জমে আছে, দেখলে যেন গা ঘিনঘিন করছে। হ্যাঁ, একটুখানি নমস্কার করে একটুখানি ঝাঁটাটাকে ওইখানে লাইটের তলাটা গুলিয়ে দিলাম, ওই তোমার টিউবলাইটের তলাটা গতকাল আমি করে দিয়েছি। ওখানে তো লাগান পায় না, হাতে করে যে তোমার এই কাপড়ে করে দেবো, লাগান পায় না। আর দেখো এই চাদরটা কি বলবো, হত পুরনো, আর ছিঁড়েও যাচ্ছে মনে হয়, মাঝখানটা একদম পুরো রোদি হয়ে গেছে। সেই মানে এই বিছানার চাদরটাতে শুতে নাকি ওর খুব আরাম হয়। আর এটা যেটা পাঠ করছি সেটা নতুন বিছানার চাদর, জল কাচা করে পেতে দিয়েছিলাম, তাও বাবুর ভালো লাগছে না, বলছে গা খসখস করছে, গায়ে কেমন যেন লাগছে। গতকালই এই চাদরটা মানে উঠিয়ে দিয়েছিল, সকালবেলা দেখছি পড়ে আছে চাদরটা। আমি যে হ্যাঁ রে, চাদরটা পেতে শুয়েছিলিস, চাদরটা তুলে দিয়েছিস? বলছে না, কেমন লাগছে, ওটাকে তুমি পেতে 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 শোবে, দিয়ে নরম করবে, দিয়ে আমার এখানে পাতবে। মানে নতুন চাদর এলেই ও বদমাইশি করে এরকম কুচুম। কি বলবো বলো তো? আবার দেখো, আবার আদি পুরনো চাদর বার করলাম। আর দেখবে এই একে তো সাদা চাদর, সাদা ছাড়া কিছুতে শুতে চায় না, একে তো সাদা চাদর, তারপর আবার দেখবে কেচে কেচে এমন পুরনো হয়ে যাওয়ার পর তুমি যতই কাছো তোমার মনে হবে যেন নোংরা সোংরা বোধহয় কিছু ওঠেনি, সব মনে হয় চিপে বসে আছে। কি করব বলো, এক পুরনো হয়ে গেছে। আমি যাকে যে যাতে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেটা ফুলই দেওয়া দরকার। দরকার নেই বাবা, সব কাজ করে মরবো, দিয়ে লাস্টে দেখবো সব কিছু তুলে দিয়ে ওই মানে ওই তলাকার, ওটা নিচেকার চাদর যেটা ছিল, ওটা নিচেকার চাদর, ওটাতেই শুয়েছে। ব্যাস, এই ঘরের কাজকর্ম মোটামুটি শেষ। এইবার টেবিল ফ্যানগুলো, প্রত্যেকটা ঘরে একটা করে টেবিল ফ্যান আছে জানো, টেবিল ফ্যানগুলো এবার সব ডেড বডির মতন বেঁধে তুলে দিতে হবে, না টেবিল ফ্যানগুলো নষ্ট হয়ে যাবে। আর এই বাইরের বারান্দাটা একটুখানি ঝেড়ে পুছে নেবো, কোথায় ঝাড়বো আর কোথায় না ঝাড়বো। সকালে জড়ো করলে এক ঝুড়ি পোকা। আর দেখো তোমরা মানে সেদিনও জিজ্ঞাসা করেছিলে, আবার গতকাল একটা কমেন্ট এসেছে খোল পচার জল কীভাবে দিতে হয়। আর দেখো খোল পচার জল কীভাবে দিতে হয় বলো তো, খোল ভালো করে 3-4 দিন পচিয়ে নেবে, তারপরে এরকম একটা বালতিতে জল নেবে, আর এই যে মগটা দেখছো, হ্যাঁ এই মগ, এইরকম মগের 1 মগ নিয়ে ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে, মানে রেশিওটা একটু পাতলা হবে। তবে ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট কোয়ান্টিটি আমি ভুলে গেছি, প্রভু আমাকে বলেছিল, আমি ভুলে গেছি, এর পরের বারে যা বলে দেবো যে কোয়ান্টিটিটা কীরকম হবে, মানে খোল পোচার কত লিটার জলে কত লিটার মেশাতে হবে, এই কোয়ান্টিটিটা আমি ভুলে গেছি। তোমাদের বললাম না গতকাল যে বাইরের গাছগুলোতে জল দেওয়া হয়েছিল, বাইরের টবগুলোতে গাছগুলোতে খোল পচা জল দেওয়া হয়েছিল, কিন্তু ভিতরের গাছগুলোতে জল দেওয়া হয়নি। আর এই কাজটা আমি করি না, কেন বলো তো? যদি গাছ মরে যায় না, তখন বলবে তোমার জন্য মরে গেছে, ওই খোল পচা ঠিকঠাকভাবে দিতে পারো নি, তার জন্য মরে গেছে, দরকার নেই, তুমিই দাও। হ্যাঁ, আমি শুধু রাখালগিরি করি, আমি শুধু মানে কি বলবো, আমি শুধু রাখালগিরি করি, গরু তোমার, আমি শুধু রাখালগিরি করি, তাতেই সন্তুষ্ট। যাই করি না কেন যেন ভালো হয়, শেষ পর্যন্ত যেন ভালো হয়। আমরা তো রাখাল,
আর পাহাড় আদার বলো। আর এই গাছটাকে ও সরিয়ে রাখতে হবে। আর দেখো এই গাছ দুটো গতকাল তোমাদের দেখি আবার যথাস্থানে রেখে দিয়েছি, আর আমার বসানো হয়নি। একটুখানি বসিয়ে রেখে দেবো নাকি জলে রেখে দিয়ে রুট তৈরি করে নেবো, এখনও চিন্তাভাবনা কিছু করিনি। তবে আজকেই করতে হবে, না হলে গাছগুলো ড্যামেজ হয়ে যাবে, মানে পাতাগুলো ঝরে যাবে। আর এদিকে কীর্তি করেছে, প্রভু সমস্ত খোল পচার জল ফেলেছে, আবার বৌদি মুছছে। গতকালই চাদরটা পাল্টে দেবো ভেবেছিলাম, কিন্তু গতকাল আর চাদরটা পাল্টে দেওয়া হয়নি। আজকে চাদরটা পাল্টে দিচ্ছি। পোকা এসে গেছে, আর শোয়া যাবে না, প্রচুর পোকা এসে গেছে। এই ঘরটায় পড়তে বসেছিল কালকে, জানো কুচু, এত পোকা এত পোকা দিয়ে বলছে এখানে প্রচুর পোকা এসে গেছে, এই চাদর পাল্টে দিতে হবে। আর বলছে মা এই পোকাগুলো এমন গন্ধ কেন, এক একটা পোকা এমন বিচ্ছিরি একটা গন্ধ, মানে ও আমাকে গিয়ে কালকে নাকে শোকাচ্ছে। আমি কী শোকাচ্ছিস, বলছে শুঁকে দেখো শুঁকে দেখো। আমি বললাম কী বলবি তো, বলছে শুঁকে দেখো, তারপর দেখি কি বিচ্ছিরি গন্ধ। বলছে মা গো পোকা এসেছে মা, কী আবার কি গন্ধ পোকাগুলো। আমি বললাম পোকা এক একটা রকম গন্ধ হয়। ব্যাস আজকে বলেছে পাল্টে দিতে। আর এমনি চাদরটা পাল্টানোর সময় এসেই গেছিলো। এই চাদরটা খুব স্বল্প মূল্যে নিয়েছিলাম, এই যে গোলাপি চাদরটা পাতলাম, এটা খুব স্বল্প মূল্যে নিয়েছিলাম। বৌদিকে একটা কিনে দিয়েছিলাম আর আমি একটা নিয়েছিলাম। মানে কি বলবো, একটা গাড়ি করে বিক্রি করতে এসেছিলো আমাদের পাড়াতে। বিছানা চাদর আছে, বিছানা চাদর আছে, এত টাকায় এত, এত টাকায় এত। আমরা হুড়মুড়ি আমি আর বৌদি গেলাম, যেন গিয়ে দেখলাম বৌদি বলছে ভালো গো চাদরটা খুব ভালো, চাদরগুলো খুব ভালো। আমি বললাম তুমি কী করে বুঝলে চাদরগুলো খুব ভালো? বলছে না ভালো, সত্যি দেখেছি ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে চাদরগুলো। আর দেখো তোমরা হয়তো বলবে বাসি চাদরটাকে পাট করে কোথায় তুলে রাখছো, আলমারিতে রাখবে শ্রাবণী? না গো, আমি যেদিনকে ওয়াশিং মেশিনে দিই সব কটা চাদর একসঙ্গে দিই। আগে গরম জলে ভেজাই, তোমাদের একদিন দেখিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ গরম জলে ভেজে তারপরে দেবো। আর অলরেডি ওয়াশিং মেশিন চালাবো, একটু পরেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো। এখানে বাপ বেটা জামা কাপড় আছে। পড়েছি, স্নান টান করে এসে হাঁপিয়ে গেছি। কেন আজকে হাঁপিয়ে যাচ্ছি কেন কে জানে। স্নান টান হয়ে গেছে, এবার ঠাকুর পুজো করবো। সাক্ষাতে একবার সুপ্রভাত। আজকে হচ্ছে 14 প্রদীপ জ্বালা। প্রদীপগুলো সমস্ত ঠিকঠাক করে রাখলাম, ভালো করে। প্রদীপ জ্বালার আগে না ভালো করে মুছে তারপরে দিতে হয়, ভালো করে মুছে নিতে হয় প্রদীপ, পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিতে হয়। ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে রাখলাম। সন্ধ্যাবেলা যদি আলো জেলে ওই 14 প্রদীপ জ্বালিয়ে ভূত তাড়াতে যায়, তাহলে মানে কি একটু জ্বালা যাচ্ছে না লাইট, জানো পোকায় তোমার কি বলবো। পরশুদিন কানের ভেতর একটা পোকা ঢুকেছিল, সে যেন রসাতল ভূমিকম্প, মানে মনে হচ্ছে যেন মানে কি করি রে বাবা। কে বলছে নাক টিপে থাকো, কে বলছে চোখ বন্ধ করে থাকো, যাই বন্ধ করে থাকি না কেন, সে যতক্ষণ না তার প্রাণটা আছে, সেও তো ভয় পেয়ে গেছে ভিতরে ঢুকে। ছোট্ট একটা মানে পোকাটা পুরো ছোট্ট, একদম ছোট, এত বড় মানুষটাকে নাচিয়ে বেড়ালো জানো। ও মা গো ও বাবা গো করে মরি। চলো, কাজ বাজ আছে, ঠাকুর পুজো আছে আজকে, তারপরে তোমার রান্নাবান্নাও আছে। কোথাও বেড়াতে যেতে ইচ্ছা হচ্ছে, ভালো লাগছে না, দুদিন একটু বেড়াতে যেতে ইচ্ছা করছে। কোথায় যাই? হ্যাঁ, কুচুমটারও আবার পরীক্ষা চলে এসেছে সামনে, টেস্ট পরীক্ষা। কোথাও যাওয়া যাবে না মনে হচ্ছে, কি জানে। চলো এখন তো রান্না বান্না করবো, পুজো আচ্ছা করি, তারপরে দেখা যাবে। পুজোর সময় নাচতে নাচতে চুড়িদার পাঞ্জাবিগুলো পরলো, চুড়িদার পাঞ্জাবিগুলো আর মানে তোলা হচ্ছে না। আমি বললাম তোমরা কতগুলো বার করেছিলে, কতগুলো পরেছিলে, এই গোলাপি পাঞ্জাবিটা কখন পরলে? যে তোমার মনে নেই সেই দিনকে পরলাম, ওই দিনকে পরলাম। আমি যে ও মাগো কবে তুলবো? হ্যাঁ, দুর্গা পুজো চলে গেল, লক্ষ্মী পুজো হয়ে গেল, কালী পুজো চলে এলো, তোমাদের এখনও দুর্গা পুজো জামা কাপড় তোলা হয়নি। আবার ওই পাঞ্জাবি দুটো কেচে পাট করে রেখেছি। ওপরে তো বাপ বেটা জামা কাপড় থাকে, ওপরের আলমারিতে তোমাদেরকে বলেইছি, ওখানে নিয়ে গিয়ে রাখবো। আর এখানে পুজোর জোগাড় টোগাড় সমস্ত কিছু করে নিলাম। আজকে ভোলানাথের জন্য একটা দুত্র ফুল পেয়েছি। আইদা ভোলানাথে আমি পাইনি, প্রভু পেয়েছে। ওই কাকিমাদের বাগানের মধ্যে হয়, কাকিমাও বলিস না যে আমার ডাল কাকিমারও থেকে চলে গেছে। সুতরাং কাকিমারও ফুলের অভাব হয় না, আমারও ফুলের অভাব হয় না। কাকিমা আমাদের ফুল নেয়, আমিও কাকিমার ফুল নিই, মানে দুজনেই জানি আমরা দুজন দুজনকার গাছের ফুল নিই। ব্যাস পুজো আচ্ছা হয়ে গেছে, কমপ্লিট আমার।
আর এদিকে করছি একটু পোস্ত। পোস্ত বলতে কি পেঁয়াজ ফোড়ন দিয়েছি, দিয়ে বরবটি দিয়ে ঝিঙে দিয়ে আর পোস্ত, তাতে একটুখানি তিলও দিয়েছি। তোমরা একজন বলেছিলে তিল দেবে পোস্ততে, হ্যাঁ, আর যা দাম পড়েছে ওই তিলও দিয়েছি ওতে। আর এদিকে হচ্ছে জলপাইয়ের চাটনি। এই চাটনিটা দুদিন ভালোভাবে হবে। জলপাই বলেছিলাম চাটনি খেতে ইচ্ছা হচ্ছে, প্রভু একটু কিছু নিয়ে এসো, কাঁচা তেঁতুল তো খাওয়া নিষেধ। আর এদিকে করেছি মুগ মুসুর ডাল, আর এদিকে অল্প একটুখানি চুনো মাছ ছিল, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বেশ ঝাল কটকটি করেছি। মানে আজকে ঝাল দিয়েছি, তরকারিতে একটু ঝাল দিয়েছি। কেন কে যেন কদিন আমার না ঠিকঠাকভাবে খিদে হচ্ছে না, একটু ঝাল চড়া দিয়ে মানে ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছা হচ্ছে। আর এদিকে পেঁয়াজ ফোড়ন দিয়ে তোমাদের বললাম পোস্ত করেছি, শুকনো শুকনো একটু পোস্ত করেছি। আর এদিকে ঢেলা খয়রা মাছ অবশিষ্ট যা 5টা ছিল ওটা দিয়ে এটাতে কিন্তু শুধু সর্ষে পোস্ত দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এদিকে জলপাইয়ের চাটনি করবো না করে কত হয়ে গেল। হচ্ছে ভূ চতুর্দশী, নরক চতুর্দশীও বলা হয়। কেন বলা হয় বলে তো আমরা অনেকেই জানি এটাকে নরক চতুর্দশী কেন বলা হয়, কার্তিক কৃষ্ণ চতুর্দশী কেন বলা হয়, আমরা অনেকেই জানি। দেখো, বিষ্ণু ভূদেবীকে মানে আমাদের ভূমাতাকে, ভূদেবীকে বরাহ অবতার যখন নিয়েছিলেন ভূদেবী, তখন বিষ্ণুর সঙ্গে মিলিত হয়ে একটা পুত্রের জন্ম দেয় ভূদেবী। তার নাম হচ্ছিল নরকাসুর। তা নরকাসুর প্রথমে খুব ধর্মীয় রাজা ছিল, তারপরে আস্তে 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 মানে কি বলবো, অসুররা যেমন প্রথমে কিছু করে না, তারপরে আস্তে আস্তে ওরা তন্ত্র সাধনা করে, ভগবানের সাধনা করে, আস্তে আস্তে বর প্রাপ্ত হয়, অনেক বর প্রাপ্তও হয়েছিল। এবং আস্তে আস্তে যেহেতু বিষ্ণুর মানে অংশবিশেষ, সেহেতু ওর মধ্যে একটা পাওয়ার ছিল খুব। তারপরে আস্তে আস্তে ধর্মপথ থেকে বিচ্যুত হয়ে যায়, দিয়ে কি বলবো প্রলয়কাণ্ড আরম্ভ করে। একদম প্রলয় মানে ধরিত্রীতে তো প্রলয়কাণ্ড আরম্ভ করেই ছিল, এবং স্বর্গেও হাত মানে স্বর্গেও থাবা বসিয়েছিল। তখন সব দেবতারা রুষ্ট হয়ে যায় যে কি তখন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলে এটা কি হচ্ছে। কিন্তু তোমার নরকাসুরের মা ভূদেবী ওনার কাছে চেয়েছিলেন যে তোমার যেহেতু ঔরস জাত, সেহেতু আমার ছেলে যেন বলবান হয়, আমার ছেলে যেন খুব মানে একটা নাম করা একজন কেউ হয়। তখন বলল ঠিক আছে, কিন্তু আমি ছাড়া আমার ছেলেকে যেন কেউ না মারতে পারে। বলছে ঠিক আছে, তোমার ছেলেকে তুমি যখন চাইবে তখনই তোমার ছেলে মৃত্যু হবে, মানে নরকাসুরে। ভূদেবীকে উনি কথা দিয়েছিলেন। তা যখন তাণ্ডব আরম্ভ হয়ে গেল, তখন ভূদেবী ছুটল বিষ্ণুর কাছে যে তোমারই তো অংশ এইরকম করছে, এ তো আর অত্যাচার নেওয়া যাচ্ছে না, আর মোটেই নেওয়া যাচ্ছে না। যে তাহলে তুমি কি চাও? আমি চাই ওর বিনাশ হোক। বলেইছিল যে তুমি যখন চাইবে তখনই হবে। কিন্তু তারপরে গরুড়ের পিঠে চড়ে বিষ্ণু আর সত্যভামা হত্যা করতে গেল নরকাসুরকে। নরকাসুর 16,000 মহিলাকে আবদ্ধ করে রেখে দিয়েছিল, 16,000 মহিলাকে আবদ্ধ করে নিজের মধ্যে মানে নিজের জায়গাতে কারারুদ্ধ করে রেখে দিয়েছিল 16,000 মহিলাকে। যখন মারতে গেল তখন শ্রীকৃষ্ণ ওকে মারতে পারছে না, মানে বাণ ছুটছে, বাণ চলে আসছে। কেননা মা তো ভূদেবী যতক্ষণ না মনে প্রাণে চাইছে ও বিনাশ হোক, ততক্ষণও বিনাশ করতে পারছিলেন না। যখন সত্যভামার সঙ্গে ভূদেবী সমস্ত শক্তিটা গিয়ে মিশে গেল, তখন গিয়ে বাণ ছুড়লেন, তখন নরকাসুর মারা গেল। তখন কাঁদতে কাঁদতে মা এসে বলছে যে আমি তোমার সন্তানকে হারালাম। বলছে, আর নরকাসুরও নিজে ক্ষমা চাইলো যে আমি সত্যি আমি খুব মানে ক্রোধে অন্ধ হয়ে গেছিলাম, তারপরে আমার মধ্যে এমন পাওয়ার এসে গেছিলো, আমি কি মানে আমার মাথা কাজ করছিল না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর তখন মায়েরও মন, তখন ভূদেবী বলল যে আমাকে তুমি বর দাও, আমার ছেলে যেন নামটা থাকে। এই দিনকে, এই ভূত চতুর্দশীর দিনকে নরকাসুর হত্যা হয়েছিল, এবং ওর বলছে এই দিনটা সবাই পালন করবে ভূত চতুর্দশী হিসেবে, এবং সমস্ত জায়গায় দীপ প্রজ্বলিত হবে। বুঝতে পেরেছ? এই জন্য এই দিনটা মানে ভূত চতুর্দশী বলা হয়, আবার তোমার নরক চতুর্দশীও বলা হয়, যেহেতু নরকাসুর বধ হয়েছে। চলো একটুখানি রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাতে হবে। এই প্রদীপটা জ্বালানোর সময় না খুব ভালো লাগে, দেখবে একটা বেশ ভালো লাগে, ফিল করতে পারবে। আমি তো করি,
কার্তিক কৃষ্ণ চতুর্দশী, ভূত চতুর্দশী, নরক চতুর্দশী একটাই। এই দ্বীপ জ্বালানো মানেই মনের অন্ধকারকেও দূর করা, শুধু ঘরের অন্ধকারকে নয়, মনের অন্ধকারকেও দূর করা, অন্ধকার থেকে প্রকাশের দিকে আসা, অজ্ঞান থেকে জ্ঞানের দিকে আসা। মা আমাদের আলো জ্বালাতে বলে এটাই শিখিয়ে দেন, যা অন্ধকারে থাকিস না, এবার আলোর দিকে আয়। অনেক তো হলো, অনেক হলো হিংসাহিংসি, অনেক হলো কাদা ছোড়াছড়ি, এবার তো আলোর দিকে আয়। জীবন তো আমাদের একটাই, কিছু নিয়ে যাব না ভাই, সবই রেখে দিয়ে চলে যেতে হবে। তাই মাকে বলবো যে সমস্ত অন্ধকার দূর করে দাও, মনের অন্ধকার। মনের অন্ধকার বড় ভয়ানক বন্ধুরা। মনের অন্ধকার যদি দূর না করতে পারি, তাহলে যতই আলো জ্বালাক না কেন, চারিদিকে যতই ইলেকট্রিক আলো বলো প্রদীপের আলো বলো, সবই ফিকে পড়ে যাবে যতক্ষণ আমাদের মনের ভিতরে আলোটা জ্বালাতে পারবো। অনেকে বোঝে না, অনেকে বুঝতেও চায় না যে কতখানি অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে সে। তাই মাকে বলবো আমাদের সবাইকে ওই অন্ধকার থেকে বার করে নিয়ে আসো মা, আমরা যেন শুধুই আলোতেই থাকতে পারি, জীবনটা পুরোপুরিভাবে উপভোগ করতে পারি, পুরো এনজয় করতে পারি। জীবন বড় সুন্দর, আবার ছোট। জীবনটা কিন্তু ছোট, কিন্তু বড়ই সুন্দর। প্রত্যেকটা মুহূর্তকে যেন উপভোগ করতে পারি, প্রত্যেকটা মুহূর্তগুলোকে যেন লড়াই করতে পারি। মায়ের কাছে তো আমাদের এটুকুই চাওয়া, বলো। চলো, সব কমপ্লিট হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে একটুখানি রেখে দেবো, কেননা ওই প্রদীপের ওই মাটিগুলোতে না তেল একটু টানবে, তারপরে সলতেগুলো একটুখানি ভিজবে, তারপর একটুখানি পরে আবার একটু করে তেল দেবো। না হলে এই যদি জ্বালাতে দিয়ে দিই না, তাহলে ওই তোমার সলতেতে আর প্রদীপের তেল টেনে আর জ্বলার মতন বেশিক্ষণ সময় থাকবে না। আর এই প্রদীপ যতক্ষণ জ্বলে ততক্ষণই ভালো। আর আকাশ তো গুম হয়ে আছে, হাওয়া বাতাস আজকে নেই, আজকে গরমও রেখেছে, বেশ গরম রেখেছে। অন্যান্য বছর তোমার একটু আগে দুর্গাপুজোটা হয়, মানে পরে দুর্গাপুজোটা হয়, তারপরে কালী পুজোটা একটুখানি কার্তিক মাসের শেষাশেষি করে হয়, তার ফলে কি হয় একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে যায়। আর আজকে ভয়ানক গরমও দিয়েছে। যাকে সব প্রকৃতি তো সঙ্গে থাকবেই প্রকৃতিকে নিয়েই আমাদের চলাফেরা করতে হবে, এর বাইরে আমরা নই। চলো সব জ্বালিয়ে ফেলে যেখানে যেখানে তোমাদেরকে বলেছি আমিও সেই সব জায়গাগুলোকে দেব। ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা রইল তোমাদের জন্য।